হাই ডিয়ার স্টুডেন্ট, আমি উজ্জ্বল আছি তোমাদের সাথে রাঙামাটি কনফিডেন্স কোচিং সেন্টার অনলাইন এসো শিখি ক্লাসে। আমি এখন তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিবিএ অ্যান্ড বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রথমত অ্যাকাউন্টিং ইকুয়েশনের আনসারটুকু তোমাকে কত নম্বর করতে হবে সেটি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর পরীক্ষার প্রশ্নের সি পার্টে আসবে, যেখানে তোমার 10 নম্বরে থাকবে। তুমি একটি অঙ্ক করতে পারলে 10 নম্বর পাবা। ওকে, তো আমরা প্রথমত তোমাকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10। এখন পরীক্ষার মধ্যে প্রশ্নটি আসলো, পরীক্ষার মধ্যে তোমার প্রশ্নটি তোমাকে বলতে পারে তারা জাবেদা করো, শুধু জাবেদা। আবার তোমাকে বলতে পারে অ্যাকাউন্টিং ইকুয়েশন করো। ওকে, তো যদি তোমাকে জার্নাল করতে বলে তাহলে শুধু তুমি জার্নাল করে দিলেই হয়ে যাবে। আর যদি বলে অ্যাকাউন্টিং ইকুয়েশন বললে তোমাকে ফার্স্ট টাইম মনে মনে জাবেদাটুকু করতে হবে। জাবেদাটুকু করে দেন তুমি ইকুয়েশনে ট্রান্সফার দিলেই শেষ। স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন করে অ্যাকাউন্টিং ইকুয়েশন বুঝি না, মানে কঠিন লাগে, অনেক তারা ফ্রাস্ট্রেটেডে ভোগে যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলে। তাদের জন্য আমি আজকে সহজ পদ্ধতিতে কিভাবে জাবেদা থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হয় তাদেরকে আমি এটুকু বুঝিয়ে দেবো। যদি তুমি জাবেদাগুলো ট্রান্সফার দিতে পারো, খুব ইজিলি করতে পারবা অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো আসো ডিয়ার স্টুডেন্ট, আমি ফার্স্ট টাইম তোমাদেরকে মনে করো পরীক্ষার প্রশ্নের মধ্যে আসছে এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হলে তোমাকে ফার্স্ট টাইম জাবেদাটুকু করতে হবে। তো জাবেদাটুকু আমাকে জানা থাকতে হবে, জাবেদাটুকু পারতে হবে। তো জাবেদা জন্য তোমাকে আমি একটা প্রশ্ন রেডি করেছি। ওই প্রশ্ন থেকে ফার্স্ট টাইম তুমি জাবেদা রেডি করবা। জাবেদা রেডি করার পর দেন তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করবা। আসো, তো পার্ট সি 10 নম্বর পাবা। ওইখানে একটি অঙ্ক করতে পারলে, যেখানে তোমাকে আনসার করতে হবে 5টি, 5 10 50। পার্ট সিতে যেখানে একটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন করার আগে প্রথমে জাবেদাটুকু আমি তোমাকে শেখাবো। ফার্স্ট আমি এখানে একটি অঙ্ক সাজিয়েছি। এই ধরনের একটি অঙ্ক প্যাটার্ন তোমার কাছে পরীক্ষায় আসবে। ওকে, 10 নম্বর, 1 জানুয়ারি 2020 মিস্টার পুদু started a business with cash, furniture, equipment. 2020 সালে জানুয়ারি মাসের প্রথম তারিখে 1 জানুয়ারিতে মিস্টার পুদু একটি ব্যবসা শুরু করেছে। তার সাথে কি কি ছিল? উইথ ক্যাশ, তার সাথে নগদ টাকা ছিল, ফার্নিচার ছিল এবং ইকুইপমেন্ট ছিল। তো আমরা ফার্স্ট ওই জাবেদাটুকুই করব। ফার্স্ট তারিখে 1 জানুয়ারি তারিখ 2020, 1 জানুয়ারি তারিখ, এবং তার ছিল কি কি? ক্যাশ ডেবিট যা ছিল, ফার্নিচার ছিল, তার আরো ছিল ইকুইপমেন্ট। আচ্ছা, ক্যাশ ছিল কত টাকা? 50,000 টাকা। ফার্নিচার ছিল 1 লক্ষ টাকা। ইকুইপমেন্ট ছিল 2 লক্ষ টাকা। টোটাল যা ছিল তা যোগ করলে যেটি আসবে আমাদের সেটি হচ্ছে ক্যাপিটাল, মূলধন। ক্যাপিটাল হচ্ছে 3,50,000 টাকা। তাহলে আমরা 1 জানুয়ারি তারিখের 2020 সালের জাবেদাটা করে ফেলেছি। ওকে, এখন দেখা যাক, আমি পার্সেস সংক্রান্ত ফার্স্ট টাইম বিষয়গুলো নিয়ে তোমাকে আলোচনা করব। এরপর হচ্ছে সেলস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার টেকনিকটা হচ্ছে পার্সেস সম্পর্কে যে প্রশ্নগুলো আসবে তুমি এগুলো যদি পারো, এগুলো যদি বুঝো, তুমি ইজিলি পার্সেসের জাবেদার মধ্যে তোমার আর প্রবলেম থাকবে না। এরপর হচ্ছে সেলস সম্পর্কে তোমাকে এই জাবেদা যেগুলো দিয়েছি সংক্ষিপ্ত আকারে, এগুলোই পারলে তুমি সেলস সম্পর্কে জাবেদাগুলো পারবা। ওকে, প্রথমত আমাদের কি ছিল? 3 তারিখ জানুয়ারি মাসের 2020 সাল। পার্সেস গুডস অর্থ হচ্ছে পণ্য, পার্সেস অর্থ ক্রয়, পণ্য ক্রয় করেছে 45,000। এতটুকু থাকলে তোমাকে বুঝে নিতে হবে এটা নগদে, অথবা তোমাকে বলা থাকবে বাই ক্যাশ।
নগদে পণ্য ক্রয়, অথবা শুধু যদি পেড লেখা থাকে পারচেস গুডস 45,000, যদি এই কথাটাই থাকে তোমাকে বুঝে নিতে হবে পণ্যটি ক্রয় করেছি আমি নগদে। তাহলে যা বাধা করার টেকনিকটুকু হচ্ছে তোমার কাছে কি এসেছে কি যাচ্ছে তাই স্থানান্তর করতে হবে, যা আসবে তার ডেবিট, যা চলে যাবে তার ক্রেডিট। তাহলে তোমার কাছে কি এসেছে পণ্য ক্রয়ের মাধ্যমে পারচেস করেছ, গুডস এসেছে, তাহলে আমরা যা আসছে তার ডেবিট, পারচেস ডেবিট। পারচেস ডেবিট, এরপর ক্যাশ, ক্যাশ ক্রেডিট, অ্যামাউন্ট 45,000। কয় তারিখ? এটা হচ্ছে জানুয়ারির 7 তারিখ গেল। এরপর নেক্সট, এরপর পরে যাওয়া এটা হচ্ছে, সরি এটা তারিখটা ছিল 3 তারিখ, এরপর তারিখটা হচ্ছে 7 তারিখ। পারচেস গুডস 50,000, এখন আবার ক্রয় করেছ, তার মানে ওইটাও ক্রয় ছিল এটাও ক্রয়, ওইটা কিন্তু নগদে ক্রয়, বাট এটা কিন্তু কি ক্রয় দেখা যাক, ফ্রম করিম, করিমের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয় করেছ। তখন কোনো ব্যক্তির নাম লেখা থাকলে যদি ক্যাশ কথাটা লেখা না থাকে তোমাকে বুঝে নিতে হবে এটা বাকিতে সংগঠিত হয়েছে, অথবা অন অ্যাকাউন্ট অথবা অ্যাক্রুড, এই ধরনের কথাগুলো যদি তুমি দেখো তার মানে তখন বুঝে নেবে এটা বাকিতে সংগঠিত হয়েছে লেনদেনটি এবং বাকিতে পণ্যটি ক্রয় করা হয়েছে। তখন যাওয়া হবে পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যামাউন্ট 50,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় সংক্রান্ত জাবাদার মধ্যে প্রথমে নগদে ক্রয় করলে কিভাবে তোমার জাবাদাটা হবে, কি জাবাদা হবে, পারচেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করি তাহলে কি জাবাদা হবে, পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট। এরপর নেক্সট, এরপরটা 10 তারিখ, তাও কিন্তু পারচেস সংক্রান্ত। এখন পারচেস ফার্নিচার 5 লাখ বাই ক্যাশ, অর্থাৎ আমি ফার্নিচার ক্রয় করেছি 5 লাখ টাকা নগদে। তাহলে তোমার কাছে কি এসেছে, ফার্নিচার এসেছে, কি চলে গিয়েছে, ক্যাশ টাকা চলে গিয়েছে। মনে রাখতে হবে পারচেসের সাথে যখন কোনো স্থায়ী সম্পদের নাম লেখা থাকবে তখন পারচেস আর বসবে না। কি বলেছি আমি, যেমন পারচেসের সাথে যখন স্থায়ী কোনো সম্পদের নাম লেখা থাকবে তখন পারচেস আর বসবে না, স্থায়ী সম্পদের নামটুকুই বসবে। আচ্ছা, তাহলে আমাদের পারচেসের সাথে কি নাম আছে, ফার্নিচার। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যামাউন্ট 5 লাখ। এরপর নেক্সট পারচেস সংক্রান্ত জার্নাল শেষ, এরপর আসি আমরা সেলস সংক্রান্ত জার্নাল। সেলস গুডস 50,000 বাই ক্যাশ বা পেড যদি লেখা থাকে তোমাকে বুঝে নিতে হবে নগদে পণ্য বিক্রি করেছো। নগদে যদি পণ্য বিক্রি করো, তুমি চিন্তা করো তুমি একজন দোকানদার, তুমি নগদে পণ্য বিক্রি করেছো, তার মানে তোমার কাছে কি এসেছে, ক্যাশ এসেছে তোমার কাছে, আর পণ্যটি তোমার কাছ থেকে চলে গিয়েছে। এই হচ্ছে জার্নাল বিষয়টুকু। নগদে পণ্য বিক্রি করলে কি হয়, তাহলে তারিখ হচ্ছে কত তারিখ, 12 তারিখ পণ্য বিক্রি করেছ নগদে, তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, অ্যামাউন্ট 50,000। নেক্সট, এরপর 12 তারিখের পর আসতেছে আমাদের 15 তারিখ। 15 তারিখ কি বলেছে, সেলস ইকুইপমেন্ট 1 লাখ। তাহলে সেলস আমরা বিক্রি করেছি, ইকুইপমেন্ট যন্ত্রপাতি বিক্রি করেছি 1 লাখ টাকার, তাহলে বিনিময়ে আমার কাছে কি এসেছে, ক্যাশ টাকা এসেছে, তাহলে ক্যাশ ডেবিট,
আমার কাছ থেকে কি চলে গিয়েছে? ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট ক্রেডিট। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো আমি যখন নগদে পণ্য বিক্রি করেছিলাম তখন কিন্তু ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এরপর যখন আমি ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ বিক্রি করছি তখন কিন্তু ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, তখন কিন্তু সেলস আসে নাই। প্রথম জার্নালের মধ্যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, পরের জার্নালের মধ্যে ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট। প্রথম জার্নালের মধ্যে আমাদের স্থায়ী কোনো সম্পদ বিক্রি করি নাই, এরপরের জাবেদার মধ্যে কিন্তু আমরা ইকুইপমেন্ট বিক্রি করেছি, তার মানে এটা স্থায়ী সম্পদ ইকুইপমেন্টটা, তাই ইকুইপমেন্ট থাকবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে পারচেস অ্যান্ড সেলসের সাথে যখন কোনো স্থায়ী সম্পদ লেখা থাকবে পারচেস আর সেলস নামটুকু বসবে না, তখন বসবে ওই স্থায়ী সম্পদের নামটুকুই। মনে রেখো স্টুডেন্ট। তো 15 নাম্বার গেল, অ্যামাউন্ট 1 লাখ। তারিখের পর আমাদের আসতেছে এখন 20 তারিখ। সেলস সম্পর্ক আরেকটা আছে। আচ্ছা, স্যালারিজ পেড। স্যালারিজ পেড, বেতন পরিশোধ করেছো। তাহলে বেতন পরিশোধ করলে তুমি সিম্পলি চিন্তা করো তোমার কাছ থেকে কি চলে গিয়েছে। তাহলে অবশ্যই ক্যাশ চলে গেছে, বেতন যেহেতু আমি প্রদান করেছি। কি নামে গিয়েছে? বেতন নামে গিয়েছে। ওই যে নামে গিয়েছে ওই নামটুকু ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 20 তারিখ। এরপর হচ্ছে আমাদের সেলস গুডস 1 লাখ অন অ্যাকাউন্ট টু আনওয়ার্ড। আচ্ছা দেখো, অন অ্যাকাউন্ট বা কোনো ব্যক্তির নাম লেখা থাকলে যখন পণ্যটি বিক্রি করা হয় তখন তোমাকে বুঝে নিতে হবে এটা বাকিতে। অন অ্যাকাউন্ট মানে বাকিতে, ক্যাশ কথা উল্লেখ নাই, ব্যক্তির কথা যদি উল্লেখ থাকে তোমাকে বুঝে নিতে হবে এটা বাকিতে পণ্যটুকু বিক্রি করা হয়েছে। তাহলে বাকিতে পণ্যটুকু বিক্রি করা হলে আমাদের ক্যাশ আমার কাছে আসে নাই 22 তারিখ, তখন আসবে দেনাদার। দেনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কারণ সেলসের সাথে কোনো স্থায়ী সম্পদ নেই। অ্যামাউন্ট 1 লাখ। এর আগের অ্যামাউন্টটা ছিল 50,000 স্যালারি পেড। ওকে, এরপর নেক্সট জাবেদাটা হচ্ছে পেড ক্যাশ টু করিম। আচ্ছা, করিমটা কে? আমাদের করিম থেকে আমরা প্রথমে পণ্য ক্রয় করেছিলাম 7 তারিখ। পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ওই পাওনাদার খেয়ে আমি এখন ক্যাশ পেড করছি। সো ডিয়ার স্টুডেন্ট, পাওনাদারকে যখন ক্যাশ পেড করব, ক্যাশ আসে না চলে যায়? অবশ্যই ক্যাশ চলে যায়। কি নামে যায়? ওই পাওনাদার নামেই যাবে। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যামাউন্ট হচ্ছে ওই 7 তারিখের অ্যামাউন্টটাই, 50,000 টাকা। অ্যামাউন্ট যদি না থাকে, দেখো তারিখ 23 তারিখ। দেখো পেড করিম টু ক্যাশ, তাহলে করিমকে ক্যাশ প্রদান করেছে কিন্তু অ্যামাউন্ট লেখা নেই। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যেহেতু অ্যামাউন্ট লেখা নেই, করিমের সাথে যেহেতু লেনদেন আগে সংগঠিত হয়েছে, ওই লেনদেনের টাকাটুকুই এখন পরিশোধ করছো। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবল কিন্তু করিমই। ওকে, শেষে আরেকটি জার্নাল আছে আমাদের রিসিভ ক্যাশ ফ্রম আনওয়ার্ড। আনওয়ার্ড থেকে এখন আমরা ক্যাশ রিসিভ করেছি, তার মানে আমার কাছে ক্যাশ এসেছে। রিসিভ অর্থাৎ গ্রহণ করেছি, আর পেড মানে পরিশোধ করেছি। পেড দেখলে মনে করতে হবে তোমার কাছ থেকে ক্যাশ চলে গেছে, আর রিসিভ দেখলে মনে করতে হবে তোমার কাছে ক্যাশ এসেছে। তখন ক্যাশ ডেবিট হবে রিসিভ করলে, আর পেড করলে ক্যাশ ক্রেডিট হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এখানে সেন্টেন্সটুকু আছে কি? রিসিভ ক্যাশ ফ্রম আনওয়ার্ড। তাহলে ক্যাশ ডেবিট, যেহেতু রিসিভ করেছি, আমরা এই পাশে একটা জার্নাল দেখাই দিই, না হলে এখানে বোঝা যাবে না। কয় তারিখ?
আমাদের তারিখ হচ্ছে 28 তারিখ। তাহলে রিসিভ ক্যাশ ফ্রম আনোয়ার, ক্যাশ যেহেতু রিসিভ করেছি ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট কার থেকে গ্রহণ করেছি? আনোয়ার। আনোয়ারটা কে আমার জন্য? এই যে এখানে আছে, আনোয়ারটা আমার জন্য যখন আমি বিক্রি করেছিলাম আনোয়ারের কাছে, তখন কয় তারিখ? 22 তারিখ। 22 তারিখে যাওয়া কি ছিল? অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে আনোয়ারটা ছিল আমার দেনাদার, অর্থাৎ যে আমাকে টাকা দিবে, সে ভবিষ্যতে দিবে, এই এখন দিল, তার মানে ক্যাশ ডেবিট। ওই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটই ছিল না ওইটা আগে, এখন এটা হয়ে যাবে ক্রেডিট, ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যামাউন্ট 1 লাখ, সরি হ্যাঁ 1 লাখ। এই ছিল আমাদের জার্নাল। এই পরীক্ষার প্রশ্নের মধ্যে তোমাকে শুধু জাবাদাও করতে বলতে পারে, জাবাদা করতে বললে এখানে তোমার অঙ্ক শেষ, 10 নম্বর পেয়ে যাওয়া। এখন মনে করো পরীক্ষার মধ্যে তোমাকে বললো অ্যাকাউন্টিং ইকুয়েশন করো, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন কীভাবে করবা? জাবাদাটা মনে মনে করে জাবাদা থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনে জাস্ট শুধু ট্রান্সফারটুকু করবা, ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনটুকুই আমি তোমাকে এখন করে দেখাবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রশ্নটা নিয়ে ফেলছি কারণ এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন করবো আমি এখন একসাথে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন এগুলো বাধ্যতামূলক। রিমার্ক দিতে হবে, ডেট দিতে হবে। এটা হচ্ছে অ্যাসেটস, ওই যে A is equal to L plus OE, liabilities plus owners equity। তাহলে আমাদের অনেকে বলে অ্যাসেটসে কয়টি ঘর হবে, লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটিতে কয়টি ঘর হবে, এটার কোনো নির্দিষ্টতা নেই। যখন তুমি জাবাদা করবা, জাবাদার উপরেই তোমার ডিপেন্ডস করবে কয়টি ঘর অ্যাসেটে হবে, কয়টি ঘর লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটিতে হবে। ওকে, দেখো এখন অ্যাসেট পাশে তোমার যা হবে তা জাবাদার উপরেই কিন্তু নির্ভর করবে সম্পদ পাশে কয়টি সম্পদ রয়েছে। তাহলে আমরা দেখি ক্যাশ, আমরা একটা সম্পদ পেলাম, এটা ফার্নিচার, এটাও একটা সম্পদ, এটাও ইকুইপমেন্ট, এটাও একটি সম্পদ, একটি আচ্ছা ক্যাপিটাল অনার্স ইকুইটিতে চলে গেল। তারপর পারচেস, এটা এক্সপেন্স, ক্যাশ যেহেতু সম্পদ একবার ধরে ফেলেছি, তাহলে ক্যাশ আর নতুন করে লিখতে হবে না, তাহলে পারচেস এক্সপেন্স আসবে না। অ্যাকাউন্ট পেবল, এটা হচ্ছে লাইবিলিটি এন। তারপর ফার্নিচার যেহেতু একবার চলে আসছে এর মধ্যে, তাহলে আর নতুন করে বসবে না। ক্যাশ যেহেতু একবার চলে আসছে তাই আর আসবে না। তাহলে আমরা অ্যাসেটস পাশে দেখতে পাচ্ছি আর কিছু আছে কি না, হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল একটা আছে, এটা আমাদের অ্যাসেট পাশে বসবে। তাহলে পেলাম মোট কয়টি আমরা? 1টি 2টি 3টি 4টি, তার মানে অ্যাসেটস পাশে আমাদের ঘর করতে হবে 4টি। তাহলে 4টি ঘর আমরা লিখে ফেলি শর্ট করে দ্রুত। দেখো অ্যাসেটস পাশে কি পাচ্ছি? ক্যাশ, ফার্নিচার, তারপর আছে ইকুইপমেন্ট, তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে লিখে দিলাম। ওকে, তারপর এখন লাইবিলিটি পাশে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, একটা আছে অ্যাকাউন্ট পেবল আর একটা ক্যাপিটাল। লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি পাশে শুধু 2টি ঘর আছে আমাদের, অ্যাকাউন্ট পেবল
আর এটা হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, ক্যাপিটালের মধ্যে কি কি বসে আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আবার বলছি। আচ্ছা, ক্যাপিটালের মধ্যে ইনকাম হলে রেভিনিউ হলে যোগ হবে, ইনকাম বা রেভিনিউ একই অর্থ আয়, প্লাস এক্সপেন্স হলে বিয়োগ হবে, তারপর ড্রয়িংস হলে বিয়োগ হবে। ওকে, এই হচ্ছে ক্যাপিটালের স্ট্রাকচার। ওকে, এখন প্রথম জাবেদা কোন সাল? 2020 সাল জানুয়ারি 1 ওকে, 1 জানুয়ারি। এখন আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট যা আছে তা বসিয়ে দেবো শুধু 1 তারিখের জাবেদার মধ্যে। 50,000 টাকা ফার্নিচার, সরি ক্যাশ 50,000 টাকা, ফার্নিচার 1 লাখ, ইকুইপমেন্ট 2 লাখ, আর বাকিটুকু সবগুলো যোগ করে ক্যাপিটাল 3,50,000 টাকা। বিগিনিং ক্যাপিটাল রিমার্কে আসবে, বিগিনিং ক্যাপিটাল। হয়তো লেখাটা ছোট হচ্ছে, বুঝতে পারছো না, কিন্তু আমি সাউন্ড করে বলছি, একটু কষ্ট করে বুঝে নিও। প্রথম তারিখটা হবে বিগিনিং ক্যাপিটাল, জায়গা ছোটোর কারণে হচ্ছে না। ওকে, প্রথম তারিখে আমাদের জাবেদাগুলো যা ছিল তা শুধু আমরা ট্রান্সফার করেছি। তাহলে অ্যাসেট পাশে আমাদের কী কী আছে? ক্যাশ বসিয়েছি 50,000, ফার্নিচার বসিয়েছি 1 লাখ, ইকুইপমেন্ট বসিয়েছি 2 লাখ, সবগুলো যোগ করে ক্যাপিটাল আসছে 3,50,000। সো ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কত সহজে জাবেদাটাকে ইকুয়েশনে ট্রান্সফার করা যায়? একদম ইজিলি। এই 1 তারিখে জাবেদা শেষ, তারপর হচ্ছে আমাদের 3 তারিখ। এখন শুধু বসিয়ে দেবো, আর কোনো কাজই নেই। পার্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট ছিল জাবেদাটা, তাহলে ক্যাশ আমার কাছ থেকে চলে গিয়েছে। ক্যাশ চলে গেলে ক্যাশের ঘর থেকে শুধু বিয়োগ করে দিব, এইটুকুই। ক্যাশ চলে গেছে কত? 45,000 মাইনাস 45,000, শেষ। তারপর পার্সেসটা আমার জন্য হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স হলে আমরা বলেছিলাম মূলধনের ঘর থেকে বিয়োগ যাবে, তাহলে এই সোজা বরাবর এসে আমাদের ক্যাপিটালের ঘর বা মূলধন ঘর থেকে বিয়োগ দিব। আমাদের এক্সপেন্স কত? 45,000। রিমার্কে লিখতে হবে এক্সপেন্স, বাস জাবেদাটা শেষ 3 তারিখে। তারপর তারিখটা কত? 7 তারিখ। 7 তারিখ লিখবো আমরা। 7 তারিখ আমাদের কি ছিল? পারচেস করেছিলাম, অ্যাকাউন্ট পেয়েবল ছিল বাকিতে। তাহলে পারচেসটা আমরা কি জানি? পারচেস হলেই এক্সপেন্স, এক্সপেন্স হলেই মূলধন থেকে বাদ, তাহলে পারচেস করেছিলাম 50,000। ওকে, সাথে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল লাইবিলিটির ঘরে বসে যাবে 50,000। দেখো এইখানে কিন্তু আমি রিমার্কে কোনো মন্তব্য করতে হবে, যেহেতু ক্যাপিটালের ঘরে বসেছে এক্সপেন্স। মনে রাখতে হবে রিমার্কের ঘরে তখনই বর্ণনাটুকু বসাতে হবে যখন ক্যাপিটালের কোনো প্রভাব পড়বে। ক্যাপিটালে কোনো এন্ট্রি যোগ হলে রিমার্কে লিখতে হবে, ক্যাপিটালের কোনো এন্ট্রি বিয়োগ হলে রিমার্কে লিখতে হবে, আদারওয়াইজ রিমার্কে কোনো মন্তব্য করতে হবে না। ওকে, নেক্সট 7 তারিখের পর আসতেছে 10 তারিখ। 10 তারিখ কি বললো? 10 তারিখ ফার্নিচার ক্রয় করেছিলাম নগদে। তাহলে তোমার কাছে কি এসেছে? ফার্নিচার। ফার্নিচারটা আমার জন্য অ্যাসেট, ক্যাশটাও আমার জন্য অ্যাসেট। তাহলে ফার্নিচারটা অ্যাসেট পাশে বসাবো। ফার্নিচার বৃদ্ধি পেয়েছে 50 লাখ, সরি 5 লাখ, এবং ক্যাশ টাকা কিন্তু সাথে সাথে চলে গিয়েছিল আমার কাছ থেকে 5 লাখ। তার মানে ক্যাশের ঘর থেকে আমাকে বিয়োগ দিয়ে দেখাতে হবে। ওকে, নেক্সট। এরপর দেখা যাক আমাদের অঙ্কটুকু। 10 তারিখ গেল, এরপর আসি আমরা 12 তারিখ। 10-এর পর হচ্ছে 12 তারিখ। 12 তারিখ আমি কি করেছিলাম? 12 তারিখ পণ্য বিক্রি করেছিলাম ক্যাশে। তাহলে ক্যাশ এসেছিল আমার কাছে 50,000 টাকা। সরি, এই অঙ্কটা মিলার সুবিধার্থে ক্যাশটা দিতে হবে 12 তারিখের 5 লাখ, ইয়েস 5,50,000।
তাই আমার কাছে ক্যাশ এসেছে 12 তারিখে 5,50,000 এবং কি হয়েছিল বিক্রি হলে আমার জন্য আয় হয়েছিল। আয় হলে আমাদের মূলধনের ঘরে যোগ হবে 5,50,000। তাহলে এখানে রিমার্কে মন্তব্য লিখতে হবে, রিমার্কে লিখতে হবে রেভিনিউ। আচ্ছা দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি 10 তারিখ কিন্তু কোনো মন্তব্য করিনি। কেন? কারণ ক্যাপিটালের ঘরে কোনো প্রভাব পড়ে নাই, কিন্তু 12 তারিখে আমার একটা প্রভাব পড়েছিল যেটা আয় হয়েছিল বিক্রির মাধ্যমে, তাই আমি রিমার্কে মন্তব্য করেছি। ওকে, 12 তারিখের পর আসতেছে আমাদের 15 তারিখ। 15 তারিখ কি বলছে? 15 তারিখ বলছে কি ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছিল। তাহলে ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। ক্যাশ আসছে আমার কাছে আবার 1 লাখ। কি চলে গিয়েছে? ইকুইপমেন্টের ঘরে বসবে 1 লাখ, মাইনাস হয়ে বসবে কিন্তু, কারণ ইকুইপমেন্ট বিক্রির কারণে আমার সম্পদ যা ছিল ইকুইপমেন্ট 2 লাখ থেকে 1 লাখ কমে গিয়েছে, তাই ইকুইপমেন্টের ঘরে আমাকে মাইনাস দিয়ে দেখাতে হবে। আর বিনিময়ে ক্যাশ আমার কাছে আসছে বিদায় ক্যাশ আমার জন্য যোগ হবে ক্যাশের ঘরে। 15 তারিখ গেল। 15 তারিখের পর 20 তারিখ। 20 তারিখ কি বলছে? সুবিধার্থে মুছে ফেলতে হচ্ছে, কি ছিল এটা? রিসিভ ক্যাশ ফ্রম করিম। তাহলে ক্যাশ ডেবিট ছিল। কয় তারিখ ছিল এটা? 28 তারিখ। ওকে ফাইন। নেক্সট আমাদের 15 তারিখ গেল, এরপর হচ্ছে আমাদের 20 তারিখ। 20 তারিখ হচ্ছে আমাদের স্যালারি সেকশন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ আসছে না চলে গিয়েছে? ক্যাশ চলে গিয়েছে, যেহেতু বেতন পরিশোধ করেছে তাই ক্যাশ চলে গেলে ক্যাশের ঘর থেকে বিয়োগ দিতে হবে। মনে রাখতে হবে ক্যাশের ঘরে টাকা আসলে যোগ হবে, ক্যাশ চলে গেলে বিয়োগ হবে। আর একটা টেকনিক মনে রাখতে পারো, অ্যাসেট সম্পদ যখন ডেবিট হবে তখন বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হলে হ্রাস। ওইভাবে করেও তুমি মনে রাখতে পারো। তখন হ্রাস হলে বিয়োগ আর বৃদ্ধি হলে যোগ করতে হবে। তাহলে 20 তারিখ। 20 তারিখ কি বলছে? স্যালারি সেকশন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ যেহেতু ক্রেডিট চলে গিয়েছে 50,000 টাকা, ক্যাশের করে আমাকে মাইনাস দিয়ে দেখাতে হবে। ক্যাশ 50,000 টাকা চলে গিয়েছে আমার কাছ থেকে, এবং কি নামে গিয়েছে? 20 তারিখ স্যালারিস এক্সপেন্স নামে। স্যালারিসটা আমার জন্য এক্সপেন্স, তাই 50,000 টাকা এখান থেকে আমরা মাইনাস দিয়ে দেখাবো। 50,000 এটা হচ্ছে আমাদের জন্য এক্সপেন্স। 20 তারিখ শেষ। এরপর হচ্ছে আমাদের 22 তারিখ। 22 তারিখ কি বললো? 22 তারিখ বলছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য সম্পদ ডেবিট হলে বৃদ্ধি, তাই অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 1 লাখ টাকা যোগ হবে। এক লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে 1 লাখ টাকা যোগ কিসের মাধ্যমে আসলো? সেলসের মাধ্যমে। সেলস আমার জন্য একটি আয়, রেভিনিউ। সেলস রেভিনিউ হলে ক্যাপিটালের ঘরে যোগ হবে 1 লাখ টাকা। আর এখানে রেভিনিউ লিখতে হবে রিমার্কে। ওকে, তো কয় তারিখ গেল? 22 তারিখ। 22 তারিখের পর আসতেছে আমাদের 23 তারিখ। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ কিন্তু এখন চলে যাচ্ছে, তাহলে ক্যাশ চলে গেলে 50,000 মাইনাস দিয়ে দেখাতে হবে আবার। বাইশ তারিখ। 20 তারিখ পর আসতেছে 22 তারিখ। 22 তারিখ হলে এটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করেছি, সেলস ক্রেডিট, রেভিনিউ হয়েছিল। ওকে, এরপর আসে 23 তারিখ। সরি, এটা হবে 23 তারিখের এন্ট্রি। 23 তারিখ কি বলছে আমাদের? 23 তারিখ বলছে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ চলে যাচ্ছে 50,000 মাইনাস 50,000, এবং পাওনাদারের ঘর থেকে কমে যাবে। পাওনাদার কত? এই যে 50,000 পাওনাদারের ঘর থেকে মাইনাস হবে। এরপরে সর্বশেষ 28 তারিখ আমাদের একটা এন্ট্রি ছিল, যেটা আমরা এই পাশে করেছিলাম। 28 তারিখ ক্যাশ পাওয়া যাচ্ছে 1 লাখ। এই যে আমাদেরটা ছিল এখানে 1 লাখ। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ যেহেতু এসেছে 1 লাখ, তাই ক্যাশের ঘরে 1 লাখ যোগ হবে।
কি নামে এসেছিল? কার থেকে এসেছিল? দেনাদার থেকে। দেনাদারের ঘরের 1 লাখ টাকা থেকে বিয়োগ যাবে। তাহলে আমরা জার্নালটা প্রয়োজন নেই, মুছে ফেলছি। এক লাখ টাকা আমার কাছে ক্যাশ এসেছে, কার থেকে এসেছে? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, মাইনাস 1 লাখ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমার অঙ্ক শেষ এইখানেই। এখন শুধু যোগ বিয়োগগুলো করে দিলেই হয়ে যাবে অঙ্ক। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এখন অঙ্কগুলো করব। অ্যাসেট পাশে যে অ্যামাউন্টগুলো আছে আমরা একটা একটা যোগ করব। প্রথমত আছে 50,000, লিখলাম যোগ নেই, সরি এটা বিয়োগ আছে 45,000 আমরা মাইনাস দেব। তারপর আছে মাইনাস 5 লাখ, তারপর আছে প্লাস 5,50,000, তারপর আছে প্লাস 1 লাখ, তারপর মাইনাস 50,000, তারপর মাইনাস 50,000, তারপর প্লাস 1 লাখ। এই যোগ বিয়োগগুলো করে আমরা পেলাম 1,55,000 টাকা। 1,55,000 টাকা এটা ছিল ক্যাশের যোগফল। তারপর ফার্নিচারের যোগফল 5 লাখ 1 লাখ 6 লক্ষ টাকা। ওকে, এরপর আমাদের ইকুইপমেন্ট 2 লাখ থেকে 1 লাখ চলে গেলে আর থাকে 1 লাখ। এরপর আসা যাক আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। 1 লাখ থেকে 1 লাখ চলে গেলে 0, অর্থাৎ আর নেই। তাহলে এরপর এখন পেবল 50,000 থেকে 50,000 চলে গেলে 0। তারপর আমরা এখন ক্যাপিটালের অ্যামাউন্টটুকু করব। দেখো ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের 3,50,000 মাইনাস 45,000 মাইনাস 50,000 প্লাস 5,50,000 ওকে, মাইনাস 50,000 প্লাস 1 লাখ is equal to 8,55,000 আসলো। এখন এই তিনটা অ্যামাউন্ট আমাদের যোগ করলে যা এইদিকে এই দুইটা যোগ করলে আমাদের আসে 5,55,000। এবার সম্পদ অ্যাসেটগুলো আমরা যদি যোগ করি 1,55,000 প্লাস 6 লাখ প্লাস 1 লাখ 8,55,000। এই পাশে আসছে 8,55,000। দেখো ডিয়ার স্টুডেন্ট, অ্যাসেট পাশের সবগুলোর যোগফল 8,55,000 টাকা এসেছে এবং লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটির যোগফল 8,55,000 টাকা এসেছে। দুই দিকের যোগফল মিলে গেছে, তার মানে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হয়েছে। শর্ত ছিল কি অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পদ এর যোগফল যাহা হবে সমান সমান লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটির যোগফল তাহা হতে হবে এবং যে সমীকরণের মাধ্যমে তাহা প্রকাশ করা হবে তাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো তার শর্ত অনুযায়ী অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রুফ হয়েছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, খুব ইজিলি তুমি অঙ্কটা করতে পেরেছো, যেটি হচ্ছে তোমাকে ফার্স্ট টাইম জার্নালটুকু করতে হবে ভালোভাবে। জার্নালটুকু করে জাস্ট ট্রান্সফারটুকু করে দিলে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশন এখানে শেষ। সো ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে তোমার এই অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এখানেও বুঝতে কোনো প্রশ্ন থেকে থাকে, তুমি অবশ্যই এই ভিডিওর নিচে লিঙ্কের নিচে তুমি আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করে আমি তোমাকে আনসারটা দিব ওই তোমার প্রশ্নের উপর ভিত্তি করে। শুধু এটি নিয়ে নয়, অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে তোমার বই থেকে হোক, তোমার অঙ্ক করার সময় যে সমস্যাগুলো প্রবলেমগুলো ফেস করবা, তুমি ওই প্রশ্নগুলো
এখানে করতে পারো ওই ভিডিওর নিচে। আমি প্রশ্নের আনসারগুলো তোমাকে ভিডিওর মধ্যে ওইখানে ভিডিও তোমার প্রশ্নের নিচে আমি আনসারগুলো করে দেবো। সো ডিয়ার স্টুডেন্ট, কেমন লেগেছে অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্লাসটা? তুমি কি বুঝেছো এটা তুমি প্রশ্নের মধ্যে এই ভিডিওর নিচে আমাকে যদি কমেন্ট করো আমি খুব খুশি হব। এবং এই নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আমাকে অবশ্যই করতে পারবা। তবে টেকনিকগুলো মনে রাখতে হবে জাবেদা করার সময়, যে তোমার কাছে যাহা আসবে তাহা হবে ডেবিট, তোমার কাছ থেকে যাহা চলে যাবে তাহা হবে ক্রেডিট। আর অ্যাকাউন্টিং ইকুয়েশন করার সময় তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি হবে, সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে হ্রাস হবে। বৃদ্ধি হলে সম্পদের ঘরে যোগ হবে, হ্রাস হলে সম্পদের ঘর থেকে বিয়োগ হবে। ঠিক একইভাবে লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটিটা যদি ক্রেডিট হয় তোমাকে বুঝে নিতে হবে এটি বৃদ্ধি হচ্ছে, তখন এটা যোগ হবে। যদি ডেবিট হয় তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটি হ্রাস হচ্ছে, তখন তোমার বিয়োগ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে প্রশ্নের সমাধান। এটা তোমার পরীক্ষার মধ্যে বি পার্টে আসবে, সি পার্টে আসবে 10 নম্বরের একটি উত্তর। তুমি এটা করতে পারলে পরীক্ষার মধ্যে তুমি 10 নম্বর পেয়ে যাবে। ওকে, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো।